হুম ১৯৪৬ সালের ৩১শে ডিসেম্বর চারিদিকে তখন রাজনৈতিক ডামাডোল, দাঙ্গার একটা উত্তাপ, আর বলতে গেলে স্বাধীনতার ঠিক পূর্ববর্তী এক চরম অনিশ্চয়তার সময়। একদম। খুব থমথমে একটা পরিবেশ ছিল তখন। ঠিক। তো এমন একটা দমবন্ধ করা পরিবেশে কলকাতার বিএ&এ ম্যানসন হলে দাঁড়িয়ে একজন নেতা এমন কিছু কথা বলেছিলেন যা ভারতের তৎকালীন রাজনীতির ভিত রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত ডুব দেব যোগেন্দ্রনাথ মণ্ডলের সেই ঐতিহাসিক ভাষণে দলিলেই। বঙ্গীয় প্রাদেশিক তফসিলি জাতি ফেডারেশনের চতুর্থ বার্ষিক অধিবেশনে দেওয়া তার এই সভাপতির ভাষণ। এই দলিলটা যখন ঘাঁটছিলাম আম, উম, তখন মনে হলো আমরা যেন ইতিহাসের একেবারে একটা অচেনা অধ্যায়ে প্রবেশ করছি। মানে ইতিহাসের বইতে তো আমরা সাধারণত বিজয়ীদের গল্পই পড়ি, তাই না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক রেওয়াজ। কিন্তু আজ আমরা এমন একটা দলিল নিয়ে আলোচনা করছি যা সেই মানুষদের কথা বলছে যাদের কণ্ঠস্বরকে বারবার স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। সেই সময়ের তাবর নেতাদের সম্পর্কে যোগেন্দ্রনাথ মণ্ডলের নিজস্ব কিছু অত্যন্ত কড়া এবং সমালোচনামূলক বিশ্লেষণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া নয়। একদমই না। আমরা শুধু দলিলে থাকা ঐতিহাসিক তথ্য আর মণ্ডলের নিজস্ব যুক্তিগুলোকে যতটা সম্ভব বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমরা দেখব কিভাবে তফসিলি জাতির রাজনৈতিক অধিকারের লড়াইটা বারবার বাধাগ্রস্ত হয়েছে। ঠিক বলেছেন। মণ্ডলের এই বয়ানের মধ্য দিয়ে আমরা আসলে সেই সময়ের ক্ষমতার লড়াইয়ের পেছনের মেকানিজম বা কার্যকারণগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারি। তো সে মেকানিজমের কথাতেই আসা যাক। ভাষণের একদম প্রথম অংশে গেলে একটা খুব স্পষ্ট বিভাজন আমাদের চোখে পড়ে। তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা অত্যন্ত জনপ্রিয় তত্ত্ব ছিল তফসিলি এবং বর্ণহিন্দু সবাই ভাই ভাই। হ্যাঁ, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এই একতার ডাক তো খুব স্বাভাবিক বলেই মনে হয়। সেটাই। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল এই তত্ত্বকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। মানে আমার প্রশ্ন হল, যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরো ভারতের এক হওয়া প্রয়োজন, তখন মণ্ডলের এই প্রত্যাখ্যানকে কি একটু বেশি আক্রমণাত্মক মনে হয় না? এর পেছনে আসল কারণটা কি ছিল? মণ্ডলের এই প্রত্যাখ্যানের কারণটা বুঝতে হলে আমাদের সেই সময়ের সমাজ আর অর্থনীতির ভেতরের কাঠামোটাকে দেখতে হবে। মণ্ডলের যুক্তিটা কিন্তু অত্যন্ত বাস্তববাদী ছিল। আচ্ছা, সেটা কি রকম? তিনি পরিষ্কার বলেছিলেন যে মুখে ভাই ভাই বলা হলেও রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সব দিক থেকে বর্ণহিন্দুরা তফসিলিদের থেকে যোজন যোজন এগিয়ে। শিক্ষায় আর সম্পদে তারা বহুগুণ শক্তিশালী। মানে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছিল। একদম। যুগ যুগ ধরে তফসিলিদের শিক্ষা থেকে দূরে সরিয়ে অস্পৃশ্য করে রাখার কারণেই তো এই প্রবল অসমতা তৈরি হয়েছে। তাই যখনই সুযোগ বা ক্ষমতার প্রতিযোগিতার প্রশ্ন আসে, তখন এই দুই অসম গোষ্ঠীকে একই সারিতে দাঁড় করিয়ে দিলে তফসিলিরা পিছিয়ে পড়তে বাধ্য। ও আচ্ছা, ব্যাপারটা অনেকটা ধরুন একটা কর্পোরেট কাঠামোর মতো, যেখানে কোম্পানির শীর্ষ কর্তারা নিচের তলার সাধারণ কর্মীদের বলছে, আমরা তো সবাই একই পরিবারের সদস্য, ভাই ভাই। দারুণ একটা উপমা দিয়েছেন। হ্যাঁ, মানে যখনই প্রমোশন বা ক্ষমতা হস্তান্তরের সময় আসছে, তখন দেখা যাচ্ছে নিয়মগুলো এমনভাবে তৈরি যে শুধু ওই শীর্ষকর্তারাই সব সুবিধা পাচ্ছেন। মুখে সাম্যের কথা বলা হলেও কাঠামোটা তৈরি হয়েছে ওই বৈষম্যকে টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই কাঠামোগত কারচুপির কথাই মান্ডেল বোঝাতে চেয়েছিলেন। আর এর একটা খুব সুনির্দিষ্ট উদাহরণ তিনি তার ভাষণে তুলে ধরেছেন। আচ্ছা, দলিলে কি উদাহরণ দেওয়া আছে? তিনি দেখিয়েছেন কিভাবে ভোটার তালিকা প্রস্তুত করার প্রক্রিয়াতেই তফসিলিদের পদ্ধতিগতভাবে বাদ দেয়া হতো। ইউনিয়ন বোর্ডের বা অন্যান্য স্থানীয় নির্বাচনের জন্য যখন ভোটার তালিকা তৈরি হতো, তখন ইচ্ছাকৃতভাবে তফসিলি জাতির যোগ্য ব্যক্তিদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হতো। একটু থামাই আপনাকে, কিন্তু কিভাবে? মানে একজন যোগ্য ভোটারকে আইনিভাবে বাদ দেওয়া তো অত সহজ হওয়ার কথা নয়। এর পেছনের পদ্ধতিটা ঠিক কি ছিল? পদ্ধতিটা ছিল আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার। ধরুন, সেই সময়ে ভোটাধিকার পাওয়ার জন্য বেশ কিছু শর্ত ছিল, যেমন নির্দিষ্ট পরিমাণ কর দেয়া বা সম্পত্তির মালিকানা থাকা। আচ্ছা, মানে ইউনিভার্সাল ভোটাধিকার ছিল না তখন? একদমই না।
আর বর্ণহিন্দুরা যারা স্থানীয় প্রশাসন ও সম্পদ নিয়ন্ত্রণ করত তারা কর নির্ধারণের সময় এমনভাবে কারচুপি করত যাতে বহু তফসিলি মানুষ ভোটার হওয়ার যোগ্যতা থেকে সামান্য ব্যবধানে ছিটকে যান। ও, বুঝতে পেরেছি, মানে টেকনিক্যালি আইনের মারপ্যাচে ফেলা হতো। ঠিক তাই। আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে তাদের নাম পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হতো। মণ্ডল ফরিদপুরের একটা উদাহরণ দিয়ে বলেন, সেখানে বর্ণ হিন্দুর তুলনায় তফসিলিদের সংখ্যা অনেক বেশি ছিল। মানে তফসিলিরা সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিলেন। হ্যাঁ, তা সত্ত্বেও সাধারণ কেন্দ্র থেকে পূর্বে কোনো তফসিলি প্রার্থী নির্বাচিত হতে পারেননি, কারণ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় তাদের সংখ্যা কৃত্রিমভাবে কমিয়ে রাখা হয়েছিল। এটা তো একটা ভয়ঙ্কর পদ্ধতিগত বঞ্চনা। আর এই উপলব্ধি থেকেই তো তফসিলি নেতারা বুঝতে পেরেছিলেন যে মূল স্রোতের হিন্দু নেতাদের সাথে থেকে একই নিয়মের অধীনে খেলে তাদের প্রকৃত রাজনৈতিক অধিকার আদায় করা কোনোদিনও সম্ভব নয়। হ্যাঁ, আর এই ক্ষোভ থেকেই নিজস্ব পরিচয়ের এবং স্বতন্ত্র নির্বাচনের দাবি জোরালো হতে শুরু করে। আর এই স্বতন্ত্র নির্বাচনের কথা উঠলেই বড় খটকা আছে। সাধারণ ইতিহাসে তো আমরা পড়ি যে মহাত্মা গান্ধীর সেই অনশন ছিল বর্ণপ্রথা দূর করার একটা মহান পদক্ষেপ। এমনকি পুনা চুক্তির মাধ্যমে তফসিলিদের জন্য বেশি সংখ্যক আসন সংরক্ষিত হয়েছিল বলেও শোনা যায়। হ্যাঁ, সাধারণ ইতিহাস বইগুলোতে তো এভাবেই লেখা থাকে। তাহলে আসন সংখ্যা যদি বেড়েই থাকে, এই দলিলে যোগেন্দ্রনাথ মণ্ডল পুনা চুক্তিকে তফসিলিদের ধ্বংসের এক গভীর চক্রান্ত হিসেবে কেন দেখছেন? এই জায়গাটিতে রয়েছে রাজনীতির আসল হিসাব। আসন বাড়ার বিষয়টা ওপর থেকে দেখতে খুব আকর্ষণীয় মনে হলেও মণ্ডলের আপত্তির জায়গাটি ছিল কিভাবে সেই আসনগুলোতে নির্বাচন হবে তার উপর। আচ্ছা, মানে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তার আপত্তি ছিল? একদম। একটু পিছিয়ে যাই। ১৯৩২ সালে ড. বি.আর. আম্বেদকর বিলেতের গোলটেবিল বৈঠকে তফসিলিদের জন্য পৃথক নির্বাচন প্রথা বা সেপারেট ইলেক্টোরেটস আদায় করেছিলেন। এর মেকানিজমটা হল তফসিলি প্রার্থীরা কেবল তফসিলি ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। মানে তারা কারোর দশা বা ভোটের উপর নির্ভরশীল থাকবেন না। ঠিক, তারা হবেন তাদের সমাজের প্রকৃত স্বাধীন প্রতিনিধি। কিন্তু গান্ধীজি এর তীব্র প্রতিবাদ করে পুনাতে আমরণ অনশন শুরু করেন এবং শেষ পর্যন্ত যে পুনা চুক্তি হয় সেখানে পৃথক নির্বাচনের বদলে জয়েন্ট ইলেক্টোরেটস মেনে নেওয়া হয়। আমি ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে নিতে চাইছি। তার মানে যৌথ নির্বাচনে আসন তফসিলিদের জন্য সংরক্ষিত থাকলেও ভোট দেবে সবাই, অর্থাৎ বর্ণহিন্দুরাও ভোট দেবে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আর যেহেতু বর্ণহিন্দুদের জনসংখ্যা এবং ভোটার সংখ্যা তফসিলিদের তুলনায় বেশি, তাই তারাই আসলে ঠিক করে দেবে কোন তফসিলি প্রার্থী জিতবেন। অনেকটা সেই কর্পোরেট উদাহরণটার মতোই। মানে সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের জন্য বোর্ডে একটা আসন বরাদ্দ করা হলো ঠিকই, কিন্তু সেই আসনে কে বসবে তার ভোটাভুটি মেজরিটি শেয়ারহোল্ডাররাই নিয়ন্ত্রণ করছে। একদম নিখুঁত বিশ্লেষণ। স্বাভাবিকভাবেই তারা এমন একজন প্রতিনিধিকে জেতাবে যে তাদের কথার অবাধ্য হবে না। মণ্ডল ঠিক এই কারণে পুনা চুক্তিকে তীব্র আক্রমণ করেছিলেন। তার মানে তিনি গান্ধীর অংশনটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। গান্ধীর অনশনের আসল উদ্দেশ্য সমাজকে এক রাখা ছিল না, বরং তফসিলিদের এমন একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আটকে ফেলা ছিল যেখানে তারা বর্ণ হিন্দুদের হাতের পুতুল হয়ে থাকবে। পৃথক নির্বাচন থাকলে তারা দ্রুত স্বাধীন রাজনৈতিক জ্ঞান লাভ করত। আর সেই সুবিধা যেন তারা না পায়, সেই জন্যই এই অনশনের চাপ সৃষ্টি করা হয়েছিল। মণ্ডলের দলিলে অন্তত সেটাই দাবি করা হয়েছে। ড. আম্বেদকর তখন প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন। গান্ধী যদি মারা যান তবে তার দায় আম্বেদকরের উপর পড়বে এবং গোটা দেশের তফসিলিদের উপর প্রবল আক্রমণ নেমে আসবে। এই আশঙ্কায় তিনি চুক্তিটি স্বাক্ষর করতে বাধ্য হন। মানে একটা জাতির স্বাধীন রাজনৈতিক অধিকারের সবচেয়ে বড় হাতিয়ারটি ছিনিয়ে নেওয়া হলো কার্যত একটা ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে। দলিলে মণ্ডল তো অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে এই অন্যায় চাপ দিয়ে তফসিলিদের নিধন করার জন্যই নাকি গান্ধীজির জন্ম। হ্যাঁ, ভাষার প্রয়োগটা সেখানে অত্যন্ত কড়া ছিল। এটা ছিল তার দীর্ঘদিনের জমানো ক্ষোভের প্রকাশ। কিন্তু এই ক্ষোভের পেছনের পরিসংখ্যানটা কি বলছে? গণপরিষদে এর ঠিক কী প্রভাব পড়েছিল বলে দলিলে উল্লেখ আছে? প্রভাবটা ছিল ভয়াবহ। মণ্ডল হিসাব করে দেখান ১৯৪৬ সালের গণপরিষদে এই পুনা চুক্তির কারণে তফসিলিদের চরম ক্ষতি হয়েছিল। যদি পৃথক নির্বাচন প্রথা থাকত তবে গণপরিষদে অন্তত ২৫ জন খাঁটি স্বাধীন তফসিলি নেতা যেতে পারতেন।
যারা কারোর মুখাপেক্ষী হতেন না। একদমই তাই। শুধু বাংলা থেকেই অন্তত ৩ জন নিজস্ব প্রতিনিধি যেতেন, অথচ বাস্তবে তৎকালীন গণপরিষদে মোট ৩১ জন তফসিলি সদস্য ছিলেন, যাদের সিংহভাগই নির্বাচিত হয়েছিলেন বর্ণ হিন্দুদের ভোটে। তার মানে তারা তফসিলিদের প্রকৃত স্বার্থের চেয়ে কংগ্রেসের নীতির প্রতি বেশি অনুগত থাকতে বাধ্য ছিলেন, তাই তো? হ্যাঁ, এটাই ছিল বাস্তব পরিস্থিতি। আর এখানেই তো ১৯৪৬ সালের সেই অদ্ভুত নির্বাচনের গল্পটা আসে, যখন পুনা চুক্তির ফলে ডক্টর আম্বেদকরের মতো একজন সর্বভারতীয় নেতা নিজের প্রদেশ বোম্বে থেকে গণপরিষদে নির্বাচিত হতে পারছিলেন না। হ্যাঁ, বর্ণ হিন্দুদের বিরোধিতার কারণে তিনি সেখানে হেরে যান। তখন বাংলা থেকে তাকে জেতানোর যে লড়াই, সেটা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ইতিহাস। ঘটনাটি সত্যি অভাবনীয়। ডক্টর আম্বেদকর তো বাংলার নেতা ছিলেন না, কিন্তু তাকে গণপরিষদে পাঠাতেই হবে, না হলে তপশিলীদের কণ্ঠস্বর শোনার কেউ থাকবে না। তখন যোগেন্দ্রনাথ মণ্ডল আর বাংলার তপশিলি ফেডারেশন তাকে বাংলা থেকে জেতানোর এক ঐতিহাসিক উদ্যোগ নেয়। এই নির্বাচনটা আর শুধু একটা নির্বাচন ছিল না, এটা পরিণত হয়েছিল একটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। ঠিক বলেছেন। দলিলে মণ্ডল খুব আবেগপূর্ণ ভাষায় সেই দিনের বর্ণনা দিয়েছেন। শুধু নেতারা নন, সাধারণ মানুষ, এমনকি মা বোনেরাও সেদিন প্রচার কার্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। যেদিন গণপরিষদের নির্বাচন, সেদিন আইনসভার ময়দানে সাধারণ মানুষ যেভাবে সমবেত হয়ে মুহুর্মুহু জয়ধ্বনি করছিলেন, তা সত্যি পড়ার মতো। হ্যাঁ, যারা চাকরি করত তারাও সেদিন ভ্রুক্ষেপ করেনি, তারা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু এই লড়াইটা মোটেও সহজ ছিল না। মণ্ডলের বিরুদ্ধে তো তখন প্রবল অপপ্রচার চালানো হচ্ছিল। হ্যাঁ, তাকে আটকাতে সম্ভাব্য সব রকম চেষ্টাই করা হয়েছিল বলে দলিলে লেখা আছে। তাকে নাকি হাজার হাজার টাকা ঘুষ নেওয়ার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে নির্বাচন বানচাল করার জন্য মিথ্যা মামলার খসড়াও তৈরি করা হয়েছিল। মণ্ডল নিজেই তার ভাষণে ব্যঙ্গ করে বলেছেন, রামের জন্মের আগে যেমন রামায়ণ লেখা হয়েছিল, তেমনি নির্বাচন হওয়ার আগেই তার বিরুদ্ধে মামলার খসড়া প্রস্তুত হয়ে গিয়েছিল। আহা, মানে অপপ্রচারের চরম সীমা। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত আম্বেদকর বাংলা থেকেই নির্বাচিত হন। হ্যাঁ, এবং এটা ছিল তফসিলি আন্দোলনের একটা বিশাল বিজয়। এরপর যখন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছে, তখন লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডারকে নিয়ে গঠিত ক্যাবিনেট মিশন ভারতে আসে। পুনা চুক্তির এই ফাঁদ থেকে বেরোনোর জন্যই কি তফসিলি নেতারা সরাসরি ক্যাবিনেট মিশনের দ্বারস্থ হয়েছিলেন? তাদের কাছে তো আর কোনো বিকল্প ছিল না। ডক্টর আম্বেদকর ক্যাবিনেট মিশনের কাছে যে স্মারকলিপি জমা দেন, তাতে অত্যন্ত সুনির্দিষ্ট 4টি দাবি ছিল। আসন ও কার্যনির্বাহক বিভাগের সংখ্যানুপাতে প্রতিনিধি, পৃথক নির্বাচন প্রথা ফিরিয়ে আনা এবং তফসিলিদের শিক্ষার জন্য বাজেটে আলাদা বিপুল বরাদ্দ। তবে সবচেয়ে যুগান্তকারী দাবিটি ছিল অর্থনৈতিক মুক্তির। আচ্ছা, সেটা কি রকম? দাবি করা হয় ভারত সরকারকে বাৎসরিক ৬ কোটি টাকার একটি ট্রাস্ট গঠন করতে হবে, যা দিয়ে ভূমিহীন তফসিলিদের জমি ও বাড়ি দেওয়া হবে। বাহ, এ দাবির পেছনের দর্শনটা ভীষণ গভীর। মানে আপনি শুধু রাজনৈতিক ক্ষমতা দিলেই তো হবে না। যুগ যুগ ধরে যাদের ভূমিহীন করে রাখা হয়েছে, তাদের অর্থনৈতিক স্বাধীনতা না দিলে সেই রাজনৈতিক ক্ষমতার কোনো ভিত্তিই তৈরি হবে না। একদম ঠিক। এই অর্থনৈতিক মুক্তির ভিত্তিটা খুব দরকার ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, ক্যাবিনেট মিশন তো এক পর্যায়ে মেনেও নিয়েছিল যে তফসিলিরা একটি আলাদা সংখ্যালঘু সম্প্রদায়। তাহলে হঠাৎ করে সব ভেস্তে গেল কিভাবে? তাদের এই অধিকারগুলো থেকে বঞ্চিত করার মেকানিজমটা কি ছিল? মিশন যখন প্রায় স্বীকার করে নিয়েছে যে তফসিলিরা সংখ্যালঘুদের অধিকার পাবে, ঠিক সেই সময়ে আবার রাজনীতির প্রবল চাপ আসতে শুরু করে। কাদের তরফ থেকে? মহাত্মা গান্ধী এবং কংগ্রেস সভাপতি আবুল কালাম আজাদ মিশনকে চিঠি লিখে দাবি করেন যে তফসিলিরা হিন্দু সমাজেরই একটা অবিচ্ছেদ্য অংশ, তারা কোনো আলাদা সংখ্যালঘু সম্প্রদায় নয়। ও আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পারছি। যদি তফসিলিদের আলাদা সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, তবে সংবিধানে তাদের জন্য বিশেষ আইনি রক্ষাকবচ আর স্বতন্ত্র রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হতো। ঠিক। কিন্তু তাদের হিন্দু পরিচয়ের বিশাল ছাতার নিচে আটকে রাখলে সেই রক্ষাকবচগুলো আর দিতে হয় না। এটা তো একটা সাংঘাতিক পলিটিক্যাল মুভ। একেবারে সঠিক। মণ্ডলের কথায় বর্ণ হিন্দুরা তফসিলিদের সংখ্যালঘু হিসেবে মানতে নারাজ ছিল, কারণ তা মানলে ক্ষমতার বড় একটা অংশ হাতছাড়া হয়ে যেত।
সাধারণ হিন্দু পরিচয়ের মধ্যে ফেলে রাখলে সংখ্যাগুরু বর্ণ হিন্দুরা খুব সহজেই পুরো হিন্দু সমাজের নামে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারে। মানে সংখ্যাটা হিন্দুদের খাতায় যোগ হচ্ছে, কিন্তু ক্ষমতাটা থাকছে মুষ্টিমেয় কয়েকজনের হাতে। হ্যাঁ, মণ্ডল খুব আক্ষেপ করে বলেছিলেন, যারা শুধু নামেই বর্ণ হিন্দু অথচ বাস্তবে সমাজে যাদের অবস্থা শোচনীয়, তারাও এই বৃহত্তর হিন্দু পরিচয়ের ফাঁদে পড়ে নিজেদের অজান্তেই সব হারাচ্ছে। সত্যিই তাই। চারপাশ থেকে যখন কংগ্রেস আর অন্যান্য নেতাদের দ্বারা এভাবেই রাজনৈতিক অধিকারের পথ পদ্ধতিগতভাবে বন্ধ করে দেওয়া হচ্ছিল, তখন যোগেন্দ্রনাথ মণ্ডল একটা অত্যন্ত সাহসী কিন্তু একই সাথে চরম বিতর্কিত সিদ্ধান্ত নেন। অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তটা। হ্যাঁ, তিনি অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে মন্ত্রীপদ গ্রহণ করেন। কংগ্রেস যখন তাকে বা তার সম্প্রদায়কে ন্যায্য জায়গা দিল না, তিনি মুসলিম লীগের হাত ধরলেন। আর এই একটা সিদ্ধান্তের কারণেই তার বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় অপপ্রচারটি শুরু হয়। সংবাদপত্রে এবং রাজনৈতিক মহলে প্রচার করা হতে থাকে যে যোগেন্দ্রনাথ মণ্ডল এবং ডক্টর আম্বেদকর সমস্ত তফসিলিদের ধর্মান্তরিত করে মুসলমান বানিয়ে দিচ্ছেন। এই ধর্মান্তরকরণের অভিযোগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। একটা রাজনৈতিক জোটকে কিভাবে চতুরতার সাথে একটা ধর্মীয় রূপ দেয়া হলো। হ্যাঁ, একেবারে মনস্তাত্ত্বিক একটা খেলা ছিল এটা। কিন্তু মণ্ডল এই অভিযোগের মোকাবেলা যেভাবে করেছিলেন তা অত্যন্ত তীক্ষ্ণ। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যদি আমরা মুসলমানই হতাম তবে স্বতন্ত্র নির্বাচনের জন্য লড়াই করছি কেন? মণ্ডলের এই যুক্তিটি ছিল অকাট্য। তিনি বোঝাতে চেয়েছিলেন যে রাজনৈতিক জোট করা আর ধর্ম পরিবর্তন করা এক জিনিস নয়। এই অপপ্রচারের ফানুস ফাটাতে তিনি কিছু অসাধারণ ঐতিহাসিক এবং জনতাত্ত্বিক পরিসংখ্যানও তুলে ধরেন। পরিসংখ্যানগুলো একটু বলুন না, দর্শকদের বুঝতে সুবিধা হবে। তিনি বলেন, দিল্লির সিংহাসন ৬০০ বছর মুসলমানদের অধীনে ছিল। যদি রাজনৈতিক ক্ষমতা থাকলেই সবাইকে মুসলমান করে দেওয়া হতো, তবে দিল্লির ঠিক পাশেই যুক্তপ্রদেশে বা আজকের ইউপিতে মুসলমানের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ১৪% কেন? দারুণ একটা পয়েন্ট। আবার হায়দ্রাবাদ একটি সম্পূর্ণ মুসলিম শাসিত রাজ্য হওয়া সত্ত্বেও সেখানে ৮০% প্রজা হিন্দু কেন? এই পরিসংখ্যানগুলো সত্যি চোখ খুলে দেওয়ার মতো। মানে মণ্ডল সাধারণ মানুষকে স্পষ্ট বুঝিয়েছিলেন যে রাজনৈতিক ক্ষমতার অর্থই ধর্ম নষ্ট হওয়া নয়। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে প্রত্যেকেই নিজের স্বাধীন ধর্মমত পালন করবে। একদম। কিন্তু এই ধর্মান্তরকরণের ভয়ের পাশাপাশি তখন জনসংখ্যার পরিসংখ্যান নিয়েও এক বিশাল কারচুপি চলছিল। দলিলে মণ্ডল ঢাকার কংগ্রেসি এমএলএ ধনঞ্জয় রায় এবং অধ্যাপক সমর গুহের একটা বিবৃতির তীব্র সমালোচনা করেছেন। এই পরিসংখ্যানের কারচুপিটা তো তফসিলিদের আইনি অধিকার কমিয়ে দেওয়ার আরেকটা বড় হাতিয়ার, তাই না? হ্যাঁ, ধনঞ্জয় রায় ১৯৪১ সালের লোকগণনার ভিত্তিতে দাবি করেছিলেন যে ভারতে তফসিলিদের সংখ্যা মাত্র ৩.৫ কোটি। এই সংখ্যাটা দেখিয়ে তারা যুক্তি দিচ্ছিলেন যে অন্তর্বর্তী সরকারে তপশিলীদের জন্য মাত্র একজন সদস্য পদই প্রাপ্য। অথচ যোগেন্দ্রনাথ মণ্ডল দাবি করছেন যে তফসিলিদের প্রকৃত সংখ্যা অন্তত ৮ কোটি। ৩.৫ কোটি আর ৮ কোটি, পার্থক্যটা তো বিশাল। হ্যাঁ, দ্বিগুণেরও বেশি পার্থক্য। এই সংখ্যার হেরফের তো পুরো রাজনৈতিক সমীকরণ, বাজেটের বরাদ্দ, সংরক্ষণের হিসাব সবই বদলে দেয়। ঠিক তাই। মণ্ডল এটিকে তফসিলি জাতিতু ধ্বংস করার একটা আত্মঘাতী ও সর্বনাশার নীতি বলে আখ্যা দেন। তিনি বলেন, বর্ণ হিন্দুদের পাল্লায় পড়ে এই নেতারা নিজেদের জাতিকেই আইনিভাবে ধ্বংস করতে কুণ্ঠাবোধ করছেন না। সংখ্যার এই খেলাটা অত্যন্ত সুপরিকল্পিত ছিল। কারণ জনসংখ্যা কম দেখাতে পারলে শিক্ষা, চাকরি আর আইনসভায় তাদের ন্যায্য হিস্সাটাও স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া যায়। একদম। তো এই এতগুলো বাধা, ভোটার তালিকায় কারচুপি, পুনা চুক্তির ফাঁদ, ক্যাবিনেট মিশনে বাধা দান এবং সবশেষে পরিসংখ্যানের অপপ্রচার, সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে যোগেন্দ্রনাথ মণ্ডলের ভাষণের মূল সুর কিন্তু একটাই ছিল, আর তা হল রাজনৈতিক ক্ষমতা। হ্যাঁ, তিনি একটা অত্যন্ত শক্তিশালী উদাহরণ দিয়ে এই বিষয়টি পরিষ্কার করেন, যা আজও কিন্তু সমান প্রাসঙ্গিক। ইহুদিদের সেই উদাহরণটা। হ্যাঁ, তিনি বলেন, কেবল অর্থ বা সম্পদই কোনো জাতিকে পৃথিবীতে সম্মান বা নিরাপত্তা দিতে পারে না। ইহুদিরা চরম ধনী এবং শিক্ষিত হওয়া সত্ত্বেও রাজশক্তি বা রাজনৈতিক ক্ষমতা পরিচালনার অধিকার না থাকায় যুগে যুগে অন্যের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে।
কারণ সে সময় পৃথিবীতে তাদের নিজেদের কোনো রাষ্ট্র বা বাস করার মতো এক টুকরো জমিও ছিল না। ঠিক, তাই তফশিলিদের শুধু অর্থনৈতিক মুক্তি নয়, তাদের অস্তিত্ব রক্ষার জন্য সর্বাগ্রে প্রয়োজন নিজস্ব রাজনৈতিক অধিকার। তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে আমাদের ওপর অত্যাচার করবে, সে হিন্দু হোক কি মুসলমান, আমরা আমাদের ৮ কোটি তফশিলির রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য লড়াই করব। তার কাছে কে কোন ধর্মের সেটা বড় ছিল না, যারা রাজনৈতিক স্বার্থে সহযোগিতা করবে তারাই বন্ধু। আর এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তিনি তার সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে বলেন। দলিলে জাগরণ পত্রিকার কথা বিশেষভাবে উল্লেখ আছে, যাতে ফেডারেশনের পতাকাতলে সবাই একজুট হয়। এই ভাষণের প্রতিটি ছত্রে সেই সময়ের বঞ্চনা এবং তা থেকে মুক্তির এক মরিয়া তাগিদ ফুটে ওঠে। তিনি বুঝেছিলেন যে নিজস্ব আওয়াজ তুলতে না পারলে মূল স্রোতের কাঠামো তাদেরকে চিরকালই প্রান্তিক করে রাখবে। একদম ঠিক। ইতিহাসকে এই দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক চেনা ঘটনার অচেনা দিক আমাদের সামনে খুলে যায়। আর এটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় চিন্তার জায়গা। ১৯৪৬ সালের সেই উত্তাল ডিসেম্বরে দাঁড়িয়ে যোগেন্দ্রনাথ মণ্ডল যে কথাগুলো বলেছিলেন তা শুধু সেই সময়ের রাজনীতি নয়, বরং একটা সর্বজনীন প্রশ্ন আমাদের সামনে দাঁড় করায়। প্রতিনিধিত্ব আসলে কি? যারা আমাদের হয়ে কথা বলার দাবি করে তারা কি সত্যি আমাদের স্বার্থ বোঝে, নাকি বৃহত্তর কোনো পরিচয়ের আড়ালে আমাদের আসল কণ্ঠস্বরটাকে গিলে খায়? একটু ভেবে দেখুন তো, যদি ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন ড. আম্বেদকর ও যোগেন্দ্রনাথ মণ্ডলের সেই পৃথক নির্বাচনের দাবি সত্যি মেনে নিত, তবে আজকের উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র এবং সামাজিক ক্ষমতায়নের রূপরেখা ঠিক কতটা ভিন্ন হতো? এই প্রশ্নটা আমাদের আজকের আলোচনার শেষ প্রান্তে এসে ভাবনার জন্যই রেখে গেলাম।